নমস্কার বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলের আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখর। এই গ্রন্থটির রচনাকাল মে 1935 থেকে সেপ্টেম্বর 1936 সাল। উর্মিমুখর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যজীবনে রচিত দিনলিপি। উর্মিমুখর গ্রন্থটি পাঠের সুবিধের জন্য আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। আজ শুনবেন উর্মিমুখরের প্রথম ভাগ। অনেক দিন এবার গ্রামে আসিনি, প্রায় মাস তিনেক হলো। এবার দেশে গরমও খুব, এতটুকু বৃষ্টি নেই কোনো দিকে। দুপুরের দিকে হাওয়া যেন আগুনের হলকার মতো লাগে। এবার গ্রামে এসে আমাদের ঘাটে নাইতে গিয়ে দেখি সলতেখাগি আম গাছটা ঝড়ে ভেঙে গিয়েছে। অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম কতক্ষণ। সলতেখাগি ঝড়ে ভেঙে গেল, ও যে আমার জীবনের সঙ্গে বড় জড়ানো নানা দিক থেকে। ওরই তলায় সেই ময়না কাটার ঝোপটা, যার সঙ্গে আবাল্য কত মধুর সম্বন্ধ। সলতেখাগির সঙ্গে আর দেখা হবে না, ওকে কেটে নিয়ে জ্বালানি করবে এবার হাজারি কাকা। সত্যি আমার চোখে জল এলো, যেন অতি আপনার নিকট আত্মীয়ের বিয়োগ অনুভব করলুম। গাছপালাকে সবাই চেনে না, এতদিনের সলতেখাগি যে ভেঙে গেল তা নিয়ে আমাদের পাড়ার লোকের মুখে কোনো দুঃখ করতে শুনিনি। পথের পাঁচালিতে সলতেখাগির কথা লিখেছি, লোকে হয়তো মনে রাখবে ওকে কিছুদিন। খুকুদের কাল আসবার কথা গিয়েছে দুধার থেকে, আজও এলো না, বোধহয় আবার জ্বর হয়ে থাকবে। আজ বিকেলে বেলেডাঙার পথে বেড়াতে বার হয়েছি। পথে গিয়ে বসেছি গঙ্গাচরণের দোকানে, কবিরাজ মশায়ের সঙ্গে গল্প সল্প করছি। এমন সময় কি মেঘ করে এলো সুন্দরপুরের দিক থেকে। গঙ্গাচরণ বললে খুব বৃষ্টি এলো। আমি ওর দোকান থেকে বার হয়ে যেমন এসে বাঁওড়ের ধারের পথে পা দিয়েছি, অমনি বেলেডাঙার ওপারের বাঁশবনের মাথার ওপর কালবৈশাখীর মেঘের নীল নিবিড় রূপ দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। কোথা থেকে আবার এক সারি বক সেই সময় নীল মেঘের কোলে কোলে উড়ে চলেছে। সে কি অপরূপ রচনা! এদিকে মনে ভয় হচ্ছে যে তাড়াতাড়ি গাঁয়ে ফিরতে হবে, ঝড় মাথায় মাঠের মধ্যে থাকা ভালো নয়। অথচ যাব তার সাধ্যি কি, পা কি নড়াতে পারি? তারপর সোঁদালি ফুলের ঝাড়দোলা বনের ধার দিয়ে ছুটতে ছুটতে এসে পৌঁছলাম আমাদের ঘাটে। সেখানে স্নান করে যখন আমাদের গুয়াতেলির তলা দিয়ে যাচ্ছি, হাজারি জেলেনি সেখানে আম কুড়ুচ্ছে। বড় চারার তলাতেও রথযাত্রার ভিড়। বৃষ্টি এলো দেখে পালিয়ে বাড়ি এসে ঢুকলাম। সলতেখাগি আম গাছটা একেবারে কেটে ফেলে করাতির দল তক্তা তৈরি করছে। হাজারি ঘোষ রোডশেষ নিলামে বাগান কিনেছে, ওই এখন তো কর্তা। ও কি জানে সলতেখাগির সঙ্গে আমার বাল্যজীবনের কি সম্পর্ক? কাল বিকেলে গোপালনগরে গিয়ে হাজারির বৈঠকখানায় অনেকক্ষণ বসেছিলুম। তার মেয়ের বিয়ে হবে, সেখানে ফর্দ তৈরি করা হচ্ছে, সকলে খুব ব্যস্ত। এমন সময় অনেক দিন আগেকার দেখা সেই ভদ্রলোকটি, হলদিবাড়িতে যার পাটের ব্যবসা ছিল, তিনি এলেন। আজ প্রায় 15 বছর তার সঙ্গে দেখা হয়নি। আমি যখন কলেজে পড়তুম, ইনি তখন এই গ্রীষ্মের বন্ধের সময় মাঝে মাঝে এখানে আসতেন। মতিদায়ের দোকানের বাইরের বারান্দায় বসে এর সঙ্গে কত কি আলাপ হতো। তখন এর বয়স ছিল 50, এখন 65। কিন্তু তখন ইনি বিদ্যোৎসাহী ছিলেন, ঘোর তার্কিক ছিলেন, অনেক ব্যাপারের খোঁজ খবর রাখতেন। এখন হয়ে পড়েছেন একেবারে অন্য রকম, আর কিছুতে উৎসাহ নাই, নানা রকম বাতিগ্রস্ত হয়ে উঠেছেন। একটা প্রধান বাতিক তার মধ্যে এই দেখলুম যে ওর বিশ্বাস, ওর শরীর খারাপ হয়ে গিয়েছে আর সারবে না। আমি কত বোঝালুম,
বললুম, আপনার বয়স হয়েছে, তার তুলনায় আপনার শরীর ঢের ভালো। কেন মিছে ভাবছেন? ভদ্রলোকের ছেলে আমার সঙ্গে গোপালনগর স্কুলে পড়তো অনেক দিন আগে। সে ছেলেটি শুনেছি মারা গিয়েছে। আমি সে কথা জিজ্ঞেস করিনি। ভদ্রলোক আমার সঙ্গে খানিক দূর এলেন। আমি তাকে বোঝাতে বোঝাতে এলুম। তেঁতুলতলায় স্কুলের কাছে তিনি চলে গেলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়েছে। মাথার ওপর বৃষ্টিক উঠেছে। জলজল করছে নক্ষত্রগুলো। বাউড়ের মাথার ওপরে উঠেছে সপ্তর্ষি। এতক্ষণ বিয়ের বড়লোকি ফর্দরূপ বদ্ধ হাওয়ার মধ্যে থেকে মনটা হাঁপিয়ে উঠেছিল। এইবার এসে আকাশের দিকে, মুক্ত বহুদূর নাক্ষত্রিক জগতের দিকে সেটা ছড়িয়ে দিয়ে বাঁচলুম। হাট থেকে এসে কুঠির মাঠে বেড়াতে গেলুম। বেলা খুব পড়ে গিয়েছে। আমাদের দেশে গ্রীষ্মকালের নির্মেঘ অপরাহ্নের শোভা এত সুন্দর যে যার অভিজ্ঞতা নেই তাকে ঠিক বোঝানো যাবে না। এই অপরূপ সৌন্দর্য লোকের মধ্যে বসে কত কথাই মনে আসে। 1000 বছর কেটে যাবে। এই রঙিন মেঘমালা, এই গায়ক পাখির দল, এই সব নরনারী, গাছপালা কোথায় ভেসে যাবে কালো স্রোতে। কিন্তু মানুষ তখনও থাকবে। নতুন ধরনের কীরকম মানুষ আসবে, কীরকম হবে তাদের সভ্যতা, কী জ্ঞানের আলো তারা পৃথিবীতে জ্বেলে দেবে, এই সব ভাবি। নদীতে স্নান করতে নেমেছি। পুঁটি দিদি তখনও ঘাটে। বৃশ্চিক রাশির একটা নক্ষত্র খুব জ্বলজ্বল করছে। নদীর ওপারে সাঁইবাবলা গাছগুলোতে অস্ত দিগন্তের রঙিন মায়া আলো পড়েছে। সারা রাত কাল আম কুড়িয়েছে লোকে লণ্ঠন ধরে। আমার মাঝে মাঝে ঘুম ভাঙে। মাঝে মাঝে দেখি সবাই আম কুড়োচ্ছে। কাল করুণার সঙ্গে আকাইপুরে গেলুম, যেমন প্রতি বৎসর যাই। করুণার মায়ের মুখে সেখানকার গল্প শুনে বড় তৃপ্তি পাই। সহায় হরি ডাক্তারের দ্বিতীয়বার বিবাহের কথা আবার শুনলুম। সে এক করুণ কাহিনী। তারপর শুনলুম মধু মুখুজ্জে ও প্রেমচাঁদ মুখুজ্জের বাড়ির ডাকাতির গল্প। এ গল্প অবশ্যই আমি ছেলেবেলায় শুনেছি, তবুও আবার ভালো করে শুনলুম। করুণাদের বাড়ির অতিথি সেবা ও তার বাপের টাকা ওড়ার গল্প বড় মজার। টাকা আদায় করে নিয়ে আসছিল গোমস্তা। 250 টাকার হিসেব দিলে না। বললে, কর্তামশাই, মাঠে ঝড় বৃষ্টি হয়েছিল, টাকাগুলো উড়ে গিয়েছে, আর পেলুম না। ওর বাবা তাদের রেহাই দিলেন। মরবার আগে সবাইকে ডেকে বন্ধকি খত ছিঁড়ে ফেললেন। ওর ছেলেরা কার নামে নালিশ করতে যাচ্ছিল। করুণার মা বললেন, শোন, তা তো হবে না, কর্তা বারণ করে গিয়েছে মরবার সময়, ওদের পীড়ন করতে পারবে না, যা দেয় নাওগে যাও। একদিকে যেমন করুণার বাবা, অন্যদিকে তেমনি সহায় হরি ডাক্তার। সহায় হরির মতো অর্থপিচাস মানুষ পাড়াগায় বেশি নেই। খতে টাকা উসুল দিয়ে নেয় না, অথচ আদায় টাকার জন্য খাতকের নামে নালিশ করে। চক্রবৃদ্ধি হারের সুদের 1 আধলা রেহাই দেবে না খাতককে। বিকেলে একটু মেঘ করেছিল। গঙ্গাচরণের দোকানে কবিরাজ মশাইয়ের সঙ্গে গল্প করছিলুম। আমি বললুম, কি রাঁধলেন কবিরাজ মশাই? কন্টিকারির ফল ভাজা আর ভাত। এই কবিরাজটি বড় অদ্ভুত মানুষ। বয়স প্রায় 70 হবে, কিন্তু সদানন্দ, মুক্তপ্রাণ লোক। কোন দেশ থেকে এদেশে এসেছে কেউ জানে না। বিশেষ কিছু হয় না এই অজপাড়াগায়, তবুও আছে। বলে, এদেশের ওপর মায়া বসে গিয়েছে। সোঁদালি ফুল দিয়ে একটা বালিশ তৈরি করেছে, সেই মাথায় দিয়ে শুয়ে থাকে। একটু পরে ঘন মেঘ করে এলো। বেলেডাঙার ওপারে বাঁশবনের মাথার ওপরকার আকাশে যে কি সুনীল নিবিড় মেঘসজ্জা। মেঘের কোলে আবার এক সারি বক উড়ল। কি রূপ যে হলো! আমি বৃষ্টির ভয় পালাচ্ছিলুম, কিন্তু সৌন্দর্য দেখে আর নড়তে পারিনে।
কে একটি মেয়ে নদীর এপারে কালো চুলের রাশি খুলে দাঁড়িয়ে আছে। কি চমৎকার ছবিটি! আজ বেশ মনের আনন্দ নিয়েই সকাল সকাল বেলেডাঙা গিয়েছিলাম। তখনও 4টের গাড়ি যায়নি। গঙ্গাচরণের দোকান খোলেনি। আইনদ্দি বাড়িতে তেল পড়া নেবার জন্যে পাঁচি পাঠিয়েছিল আমার সঙ্গে জগাকে ও বুধোকে। আইনদ্দির বাড়িতে ছেলেবেলাতে একবার গিয়েছিলুম। ওর ছেলে আহাদ মণ্ডল তখন বেঁচে ছিল। আইনদ্দির বাড়িটা কি চমৎকার স্থানে! সেখান থেকে দূরের মেঘভরা আকাশের নিচে প্রাচীন বট অশ্বত্থের সারি কি অদ্ভুত দেখাচ্ছিল। আইনদ্দি চকমকি ঠুকে শোলা ধরিয়ে তামাক সাজলে ও একটা শোলা ফুটো করে আমায় তামাক খেতে দিলে। তারপর সে কত গল্প করলে বসে বসে। 1292 সালে সে প্রথম এদেশে এসে বাস করে। তখন তার বয়স 42 বছর। সে বছর বন্যার জল উঠেছিল তার উঠোনে। মরা গাং তখন ইছামতি ছিল। এ কথা কাল মতিমণ্ডল ও জলের ওপর দাঁড়িয়ে আমায় বলেছিল। আইনদ্দি বললে, বড্ড ফুর্তি করেছি মশাই। যাত্রার দলে গাওনা করেছি, বহুরূপী সেজেছি, বেহালা বাজিয়েছি। আপনাদের শাস্ত্রটা খুব পড়েছি। ধরো গিয়ে বেটসকেতু, সীতার বনবাস, বিদ্যেসুন্দর সব আমার মুখস্থ। তারপর সে বিদ্যাসুন্দর থেকে খানিকটা মুখস্থ বলে গেল। মহাভারত থেকে দাতা কর্ণ খানিকটা বললে। ওর এখন বয়স 90-এর কাছাকাছি। এই বয়সেও সে নিজে চাষবাস দেখে। সে হিসেবে আমি তো এখন নব্য যুবক। আমার সামনে এখন কত সময় পড়ে আছে। মনে করলে কত কাজ করতে পারি। কাল মতিমণ্ডলকে ঘুনি তুলতে দেখেও ঠিক এই কথাই মনে হয়েছিল। আইনদ্দির বাড়ি থেকে সুন্দরপুরের পথে খানিকটা বেড়াতে গেলুম। মরা গাঙের বাঁকে দাঁড়িয়ে আরামডাঙার ওপারের চক্রাকার আকাশের নীল মেঘের শয্যার দৃশ্য যেন মনকে কত দূরে কোথায় নিয়ে গিয়ে ফেলেছিল। পথে আস্তে আস্তে একটা করুণ দৃশ্য দেখে সন্ধেবেলাটা মন বড় খারাপ হয়ে গেল। গোয়ালাদের একটা ছোট মেয়েকে তার মা ঘরের উঠোনে এমন নিষ্ঠুরভাবে মারছে আর মেয়েটা কাঁদছে। আহা, নিজের সন্তানের ওপর এত নিষ্ঠুরভাবে হাত ওঠায় কি করে তাই ভাবি। কি করব, আমার কিছুই করবার নেই। এদিকে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, সঙ্গে দুটো ছোট ছোট ছেলে। তাড়াতাড়ি কুঠির মাঠের বনের পথ দিয়ে আমাদের 8 বছরের চড়ুইভাতির জায়গাটা বুধোকে আর জগকে একবার দেখিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলুম। আজ দিনটা মেঘে মেঘে কেটেছে, কিন্তু সকালবেলায় একটু সূর্যের মুখ দেখেছিলুম। মেঘ হওয়ার সঙ্গে সঙ্গে মনটা কেমন খারাপ হয়ে গেল। দুপুরে ঘুমোচ্ছি, জগ এসে ওঠালে। একটু পরে খুকুও এলো। জানালার গরাদটা ধরে দাঁড়িয়ে তার নানা গল্প। তার মাথা নেই, লেখাপড়া কি করে হবে, এই সব কথা। আমার কর্তব্য হিসাবে তাকে যথেষ্ট আশ্বাস দিলুম। তারপর পাঁচিকে আর ওকে রোয়াকে বসে সূর্য ও গ্রহ নক্ষত্র সম্বন্ধে অনেক কথা বললুম। খুকু বেশ আগ্রহের সঙ্গে শুনলে। বললে, এ আমার বেশ ভালো লাগে। সূর্য সম্বন্ধে কিছুই জানতুম না, আরও বলবেন একদিন। তারপর আমি বেলেডাঙার মাঠে বেড়াতে বার হলাম। কি সুন্দর বিকেলটা আজ! ঠান্ডা, অথচ পথঘাট শুকনো খটখট করছে। মাঠের গাছপালাতে সোনালি রোদ পড়েছে। কুঠির মাঠে যেতে যেতে প্রত্যেক সোদালি গাছ, ঝোপঝাপ, বাঁশবন আমার মনে গভীর আনন্দের সঞ্চার করছে। নতজানু হয়ে ভগবানের কাছে তাই মনের আনন্দ জানালুম। কুঠির মাঠে ঘাসের ওপর এখনো জল বেঁধে আছে। কবিরাজ ও গঙ্গাচরণ পথের ধারে মাদুর পেতে বট অশ্বত্থের ছায়ায় বসে গল্প করছে। কাপড় কেটে কবিরাজ নিজেই জামা সেলাই করছে।
শুকনো ভেষজ লতাপাতা কলকাতায় চালান দেবে, তারই মতলব বাঁটছে। বড় ভালো লাগলো, বিশেষ করে আজ ওদের গল্প স্বল্প। আসবার সময় ছাতা নিয়ে এলুম, তখন রাত হয়ে গিয়েছে। আমাদের ঘাটে তখন নাইতে নেমেছি। আকাশে অনেক নক্ষত্র উঠেছে। কদিনই মনে কেমন একটা অপূর্ব আনন্দ। বিশেষ করে যখনই কুঠির মাঠে যাবার সময় হয়, তখনই সেটা বিশেষ করে হয়। কাল যখন বিকেলে ঘন নীল কৃষ্ণ মেঘ করল, তার কোলে বক উড়ল, তখন আমি সেদিকে চেয়ে এক জায়গায় বসে আছি। আবার যখন পুলের রেলিং ধরে উঠে দাঁড়াই, অস্ত আকাশের পটভূমিতে সবুজ বাঁশবনের দিকে চেয়ে থাকি, তখন আমি যেন শতযুগ জীবী অমর আত্মা হয়ে যাই। সেদিন যেমন হয়েছিল আজও তাই হলো। বেলেডাঙার ওদিকের মোড় থেকে চক্রাকৃতি দিগ্বলয়লীন শ্যাম বেণুবনের অপূর্ব শোভায় মেঘধূসর আকাশতলে মন এক অপূর্ব আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। যখন এই শুকনো মরাগাঙে আবার ইছামতি বইবে, তখন আমি কোন নক্ষত্রে রইব, কতকাল পরে, কে জানে সে খবর। বাবলার সোনালি ফুল দোলানো গাছের তলা দিয়ে সেই পথ। ভাবতে ভাবতে চলে এলুম। পুলের ওপর খানিকটা দাঁড়াই। সেই কতকালের প্রাচীন বট অশ্বত্থ, কতকালের আইনদ্দি মণ্ডলের বাড়ি ও বাঁশবাগানের সারি। মনে এ কদিনই সেই অপূর্ব অনুভূতিটা আছে। পুলের পাশে একটা হেলা বাবলা গাছে ফুলের কি বাহার। যখন নদীর ঘাটে এসে নামলুম স্নান করতে, তখন অন্ধকার হয়ে গিয়েছে। মেঘাচ্ছন্ন আকাশে শুধু বৃশ্চিকের একটা নক্ষত্র অস্পষ্টভাবে জ্বলছে। মাথার ওপর দুটি লোক, চারিদিকে নীরব অন্ধকার। নদী জল ও গাছপালার দিকে চেয়ে মনে যে ভাব এলো, তা মানুষকে অমরতার দিকে নিয়ে যায়। বুড়ো ছকু পাড়ুই এই সময় তার স্ত্রী আদারিকে সঙ্গে করে নদীতে গা ধুতে এলো। সে অন্ধকারে চোখে দেখতে পাবে না বলে স্ত্রী ওর সঙ্গে এসেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখরের প্রথম ভাগ আজকের মতো এখানেই শেষ করলাম। উর্মিমুখরের দ্বিতীয় ভাগের জন্য বন্ধুদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম।